আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার চার্জশিট অবৈধ ঘোষণা করলেন হাইকোর্ট। তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামি খালাস। যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল, তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। রায়ে সন্তুষ্ট খালাস পাওয়াদের পরিবার। পরিকল্পিত হামলায় ফাঁসানোর চেষ্টা হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বললেন বিএনপি নেতারা। আব্বুর জেলে থাকার বয়স হচ্ছে 17, আমার বয়স হচ্ছে 17, তো আমি অনেক খুশি। আল্লাহর থেকে চেয়েছিলাম বিচারের জন্য, আল্লাহ ন্যায় বিচার করতে আমাদের দয়া করেছেন। এই 17টি বৎসর তাকে কে ফিরিয়ে দেবে? আওয়ামী লীগ আমলে প্রতি বছর পাচার হয়েছে প্রায় $16 বিলিয়ন। আর্থিক খাতের শ্বেতপত্র প্রতিবেদন, ঐতিহাসিক দলিল, বললেন প্রধান উপদেষ্টা। শ্বেতপত্রে প্রস্তাবিত যেই সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেবে। ঢাকা আগরতলা রুটে বাস দুর্ঘটনা নিয়ে ভারতের মিডিয়া জুড়ে অপপ্রচার, প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর অভিযোগ পররাষ্ট্র উপদেষ্টার। গণমুখী প্রশাসন গঠনে কাঠামোগত সংস্কারের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। কাজ করতে হবে আইন ও বিধি মেনে, দেয়া যাবে না রাজনৈতিক বক্তব্য। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। নেপালকে হারালো 5 উইকেটে। আজও হেসেছে গত ম্যাচের সেঞ্চুরিয়ান তামিমের ব্যাট। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে খালাস দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ সব আসামিকে। আজ সিআইডির দেয়া সম্পূরক চার্জশিটকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন মারা যান। মামলা হলে বিচারিক আদালতের রায়ের পর হাইকোর্টে পৌঁছায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল। রোববার সকাল 11টার দিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় পড়া শুরু করেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চের সিনিয়র বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। এ সময় বেঞ্চের অপর বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেন পাশেই ছিলেন। শুনানিতে উপস্থাপিত নথি, যুক্তিতর্কের নোট ও আইন দেখে জনাকীর্ণ আদালতে রায় ঘোষণা করেন বিচারপতি। রায় প্রদানে পৌনে 1 ঘন্টার মতো সময় নেন দুই বিচারপতি। সেই রায় পরে বিস্তারিত প্রকাশ করবেন আদালত। চূড়ান্ত রায়ে বাতিল করা হয় বিচারিক আদালতে দেয়া পুলিশের তদন্ত প্রতিবেদন এবং একই আদালতের দণ্ড। ফলে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ 51 জন। যে 225 জন সাক্ষী, ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে, অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমোকে আপনার এই গ্রেনেডটা মেরেছে। 21 আগস্টে এই ঘটনা হয়েছে, এই ঘটনাটা আমরা নিন্দা করি, কিন্তু এই মামলায় রাজনৈতিকভাবে এই মামলার ইনভেস্টিগেশন হয়ে এই 16 বছর যেই ট্রায়াল আমরা দেখলাম, যেহেতু আজকে শেষ রায় আমরা পেয়েছি এবং আশানুরূপ সমস্ত আসামিদেরকে মাননীয় আদালত খালাস করে দিয়েছেন, ইনক্লুডিং নন অ্যাপিলিং অ্যাকিউজড। যে আমার 16 বছরের পরিশ্রম সার্থক হয়েছে, এই মামলা নথি শুদ্ধ খালাস হয়েছে। জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। আর বাইরেও তার মামলা আছেন, আরেকটি মামলা আমরা করছি মেইন 23 নম্বর কোর্টে 10 টাক অস্ত্র মামলা। এই 10 টাক অস্ত্র মামলা শুনানি শেষ পর্যায়ে এসেছে। আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল হবে। রায় প্রদানকালে এজলাসে উপস্থিত ছিলেন না অ্যাটর্নি জেনারেল। কোর্টে দায়িত্ব পালনরত রাষ্ট্রপক্ষের আইনজীবী গণমাধ্যমে কোনো কথা বলেননি। তবে মোবাইল ফোনে অ্যাটর্নি জেনারেল জানান, পূর্ণাঙ্গ রায় হাতে পেলে আপিলের সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন। রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন, সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই। এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি। যে চার্জশিটটা দেওয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে
এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই। তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন। আইনজীবীরা জানিয়েছেন এই মামলার রায়ের পর আপিল বিভাগে চ্যালেঞ্জ করার সুযোগ আছে। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তন হলে আবারও উল্টে যেতে পারে রায়। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ 24 জন মারা যান। তবে প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। মামলা হলে কয়েক দফা তদন্ত শেষে 2018 সালে রায় দেয় বিচারিক আদালত। তাতে তারেক রহমান সহ 51 আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়। রবিবার সেই রায় বাতিল করে দিলেন হাইকোর্ট। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সাথে খালাস দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ সব আসামিকে। সব আসামিকে খালাস দিয়ে হাইকোর্টের দেয়া এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন দীর্ঘদিন ধরে এই মামলায় কারাগারে থাকা আসামিদের স্বজনরা। রায়ের স্বস্তির কথা জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান। মিথ্যা মামলার দায় থেকে মুক্তি মিলেছে বলে দাবি করেন সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর পরিবার। 17 বছর আগে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হন কুষ্টিয়ার জাহাঙ্গীর আলম। তখন তার মেয়ের বয়স ছিল মাত্র 4 মাস। বাবার খালাসের রায়ে উচ্ছ্বাসে ভেসেছেন তার সেই ছোট্ট মেয়ে। এই যে আমার 17 বছর বয়স আব্বু ছাড়া পেল। আব্বুর জেলে থাকার বয়স হচ্ছে 17, আমার বয়স হচ্ছে 17। তো আমি অনেক খুশি আব্বুকে ফিরে পেয়ে। পাওয়ার তো কথা ছিল না। চাঞ্চল্যকর এই মামলায় অন্যতম পরিকল্পনাকারী হিসাবে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছিল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। এই মামলায় 2011 সাল থেকে কারাগারে তিনি। মামলার আপিলের রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন তার স্ত্রী তাহমিনা জামান, ছিলেন তার ছেলেও। আল্লাহ চেয়েছিলাম বিচারের জন্য, আল্লাহ ন্যায় বিচার করতে আমাদের দয়া করেছেন, এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। ন্যায় বিচার চেয়েছিলাম, ন্যায় বিচার পেয়েছি এবং সবার কাছে দোয়া করছি যেন ইনশাআল্লাহ, কামনা করছি যেন ইনশাআল্লাহ আমরা বাবাকে ফিরে নিয়ে আসতে পারি। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া আরেক আসামি আব্দুস সালাম পিন্টুর স্বজনরা। একই অভিমত সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদের পরিবারেরও। রায় আজকে প্রমাণ করেছে একটি মিথ্যা বানোয়াট মামলা ছিল। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাইকে ফাঁসানো হয়েছিল। আজকে দীর্ঘ 17 বছর ধরে তিনি জেলে রয়েছেন। মিথ্যা মামলায় আমার ভাই 17 বছর কারাভোগ করলেন। এই 17টি বছর তাকে কে ফিরিয়ে দিবে? আজকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন নেক হায়াত দান করে। অনেক পরিবার, তাদের পরিবারের একজন সদস্য রাজনীতি করার কারণে পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে এবং এই ধরনের প্রতিহিংসার রাজনীতির এখানেই সমাপ্ত হওয়া উচিত এবং আমি চাই বাংলাদেশে একটা সহমর্মিতা এবং সহ অবস্থানের রাজনীতির পরিবেশ তৈরি হোক। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়া 49 আসামির মধ্যে কারাগারে আছেন 31 জন, বাকিরা ছিলেন পলাতক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। শিগগিরই দেশে ফিরে বিএনপির হয়ে আগামী নির্বাচনে নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমন তথ্য জানিয়ে বিএনপি নেতারা বলেছেন বিদেশি শক্তির পরিকল্পিত গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে ফাঁসানো হয়েছিল। দীর্ঘ আইনি লড়াই শেষে তারেক রহমান সহ বিএনপি নেতাদের খালাসের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলেও মন্তব্য করেন তারা। ভয়াল 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক চার্জশিট দেওয়া হয় 2011 সালের 3 জুলাই। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ নতুন করে 30 জনের নাম যুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে মামলাটিকে হাতিয়ার হিসাবে ব্যবহারের অভিযোগ তোলে বিএনপি। এরই মধ্যে 2018 সালে তারেক রহমান সহ বিএনপি নেতাদেরকে দণ্ড দেয় দায়রা জজ আদালত। তবে 6 বছর পর আপিলের রায়ে খালাস পেয়েছেন সবাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় স্বস্তি প্রকাশ করে লন্ডন থেকে বিবৃতি দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এ রায়ে প্রমাণিত হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তারেক রহমানকে অভিযুক্ত করেছিল।
ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা। রবিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। দাবি করেন হামলার পেছনে ছিল বিদেশি শক্তি। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান ওনাকে ফাঁসাতে চেয়েছিল। আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন, ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন হয়েছে। বিকেলে মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির নেতাকর্মীদের নিয়ে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, আদালত ন্যায় বিচার করায় দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান। সবগুলো এখনো হয়নি, এখনো বেশ কয়েকটা বাকি আছে। কাজেই আমরা আশাবাদী যে কোনো সময়, যত দ্রুততার সময় আমরা খুবই আশাবাদী উনি বাংলাদেশে ফেরত আসবে। আপিলের রায়ে সন্তোষ জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বিকেলে তারা নয়াপল্টনে আনন্দ মিছিল বের করেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার আমলে প্রতি বছর বিদেশে পাচার হয়েছে 2 লাখ কোটি টাকা। 15 বছরের উন্নয়ন বাজেটের 40% অর্থ আত্মসাৎ করেছে আমলারা। এমন পর্যবেক্ষণ উঠে এসেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে। এতে বলা হয়, জিডিপির প্রবৃদ্ধিকে মিথ বানিয়েছিল বিগত সরকার। সরকারি প্রতিষ্ঠানে গজিয়েছিল দুর্নীতির ডালপালা। ক্ষমতার সাথে জোট বেঁধেছিলেন শীর্ষ আমলা ও ব্যবসায়ীরা। অর্থনীতিকে খাদের কিনারায় রেখে দায়িত্ব ছাড়তে হয়েছে শেখ হাসিনা সরকারকে। গত 15 বছরের শাসনামলে ব্যাংকিং খাত নিয়ে প্রশ্ন উঠেছে সবচেয়ে বেশি। দখল হয়েছে আর্থিক প্রতিষ্ঠান। বাজেট বাস্তবায়ন বলতে প্রকল্প কেন্দ্রিক উন্নয়নে আটকে গিয়েছিলেন নীতি নির্ধারকরা। অপকাঠামোর নামে বিদেশি ঋণ অপচয় নজির মিলেছে অহরহ। তাই ক্ষমতার পালাবদলের পরই অর্থনীতি নিয়ে নড়েচড়ে বসে ডক্টর ইউনূসের সরকার। গলদ যাচাই অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দিতে সময় বেঁধে দেওয়া হয় 90 দিন। সেই ডেডলাইন শেষ হয় রোববার সকালে। প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন তুলে দেয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এর আগে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সরকারি দপ্তরের কর্মচারী, এনজিও, সুশীল সমাজ, গণমাধ্যম সহ বিভিন্ন ব্যক্তির সাথে প্রায় 50টি বৈঠক করে কমিটি। চূড়ান্ত প্রতিবেদন এসেছে যমুনা টেলিভিশনের হাতে। এতে বলা হচ্ছে, বিগত 15 বছরে উচ্চ জিডিপির প্রবৃদ্ধিকে এক ধরনের মিথ বানিয়ে ফেলেছিল বিগত সরকার। কেননা অর্থনীতির গতির সাথে তথ্য, পরিসংখ্যান ও বাস্তবতার মিল ছিল না। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপ্তি বেড়েছে দুর্নীতির। অনেক ক্ষেত্রে নির্দেশ পালনে বাধ্য ছিলেন আমলারা। শীর্ষ কর্মকর্তা ও ব্যবসায়ীদের কেউ কেউ জোট বেঁধেছিলেন ক্ষমতাসীনদের সাথে। এ সময় সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ব্যাংকিং খাতে, পাচার হয়েছে বিপুল অর্থ। পাশাপাশি অনিয়মের নজির মিলেছে ভৌত অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি ও আইসিটি খাতে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি যে প্রতিবেদনটি চূড়ান্ত করেছে তার আকার কম বেশি প্রায় 400 পৃষ্ঠা। তার কিছু অংশ আমার হাতে এই মুহূর্তে রয়েছে এবং এর শুরুতেই দি ক্লিপ্টোক্রেটিক লিগেসি নামে একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে এবং সেখানে যদি আমি একটু পড়ে শোনাই, এমন মন্তব্য করা হয়েছে: দ্য শর্ট অ্যান্সার লাইজ ইন আনচেকড করাপশন, অ্যাবিউজ অফ পাবলিক রিসোর্সেস অ্যান্ড মিসইউজ অফ ডিসক্রিশনারি পাওয়ার ফর এ decade and a half. The fundamental reason for such misgovernance was predicated by a pervasive lack of democratic accountability originating from the fraudulent national elections of 2014, 2018 and 2024. Such elections, along with disempowering local government elections, gave shape to a very centralized অথরিটেরিয়ান গভর্নমেন্ট। অর্থাৎ যে ধরনের অনিয়ম এবং বিশৃঙ্খলতা অর্থনীতি সহ নানা ক্ষেত্রে হয়েছে, সেগুলোর সূত্র হিসেবে তারা আসলে নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে যে অনিয়ম হয়েছে এবং এই অনিয়ম যে আসলে স্থানীয় সরকার পর্যন্ত পৌঁছে গিয়েছিল, সেটিও কিন্তু এই কমিটি দোষারোপ করেছে। চূড়ান্ত প্রতিবেদনে নানা তথ্য ও পর্যবেক্ষণ তুলে ধরতে সোমবার পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলন করবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রকাশ্যে লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির এক সভায় তিনি বলেন, পাচার ঠেকাতে যাদের এসব দেখার কথা সেসব সংস্থাও নীরব ছিল, এমনকি প্রতিবাদ করারও সাহস করেনি কেউ। এদিকে সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সমস্ত লুটপাটের বিচার করবে সরকার। দেশে বিদ্যুৎ জ্বালানি খাত সহ বিভিন্ন উন্নয়ন খাতের দুর্নীতি ও অর্থ পাচারের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে শ্বেতপত্র কমিটির রিপোর্টে।
অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কমিটি সরকারিভাবে প্রকাশ করা পরিসংখ্যানকেও ভয়াবহ হিসেবে উল্লেখ করেন। উন্নয়নের সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের সংস্কারের প্রতি মনোযোগ দেওয়াটা কার্যকর হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গোপনে নয়, লুটপাট করা হয়েছে প্রকাশ্যে। যাদের এসব ঠেকানো বা দেখার কথা সরকারি সেসব সংস্থা যেমন নীরব ছিল, তেমনি প্রতিবাদেরও সাহস করেনি কেউ। সম্পদের যে লুটপাট হয়েছে তার দলিল তৈরি করার দায়িত্ব দিয়েছিলাম। আজকে যে শ্বেতপত্রটি আমাদের সামনে আছে তা শুধুমাত্র অতিরিক্ত বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতির মূল্যায়ন করছে না, বর্তমান সরকারের সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার ভিত্তিও রচনা করেছে। শ্বেতপত্রে প্রস্তাবিত যে সংস্কার ও নীতি পদক্ষেপের কথা বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনা করবে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরে হওয়া ভয়াবহ লুটপাটের বিচার হবে, পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনবে অন্তর্বর্তী সরকার। যারা পুরো দেশকে আপনি এই একটা ভয়ানক রকমের একটা লন্ডভন্ড অবস্থায় রেখে গেছে, এই যে এই ধরনের একটা মহা চুরি, ইন্ডাস্ট্রিয়াল স্কেলের যে চুরি হয়েছে, তো সেই চুরির তো অবশ্যই বিচার হবে, কেউ ছাড় পাবে না। প্রেস সচিব বলেন, প্রকাশ্যে লুটপাটের ঘটনা জানার পরও নিশ্চুপ ছিল দায়িত্বপ্রাপ্ত সরকারি বিভিন্ন সংস্থা। অর্থনীতি ধ্বংসের ভয়াবহ এই চিত্র পাঠ্য বইয়ে যোগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। আমরা আশা করছি যে এটা নিয়ে প্রচুর ডিসকাস হবে, ডিবেট হবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চাইছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 15 বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো কানেক্টিভিটি হয়নি বলেও মনে করেন তিনি। সকালে সেন্টার ফর পলিসি ডায়ালগে সিপিডির 30 বছর পূর্তির অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনভর আলোচনার আয়োজন সিপিডির। এতে অংশ নেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ এবং সমাজকর্মী সহ বিশিষ্টজনেরা। আলোচনা হয় দেশের সামগ্রিক প্রায় সব ইস্যু নিয়ে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণ অভ্যুত্থান সহ্য হচ্ছে না ভারতীয় গণমাধ্যমগুলোর। বাংলাদেশকে বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চাই তারা। Not only in India but all over the world. বাংলাদেশ নিয়ে সুসংগঠিত প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে শুধু ভারতে না, সারা বিশ্বে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখাতে চায় তারা। সংখ্যালঘুদের নিয়েও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এর অপপ্রচারের শিকার হচ্ছে বাংলাদেশ, যা পুরোপুরি অন্যায়, অনৈতিক। This is very unfair. আরেক সেশনে পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোটাধিকার কেড়ে নেন, বাকি অধিকার তো আপনাকে কেড়ে নিতেই হবে, নাহলে তো আপনি থাকতে পারছেন না ওখানে, আপনি যেতে পারছেন না ওখানে, আপনাকে একটার পর একটা অধিকার কেড়ে নিতে হবে। এই জন্য আমাদেরকে উই হ্যাভ টু মেক শিওর যে বেসিক ফান্ডামেন্টালটা আমাকে ঠিক রাখতে হবে। সাংবাদিক মাহফুজ আনাম বলেন, স্বৈরাচারের পতন হলেও দায়িত্বশীলদের মননে এখনো পরিবর্তন আসেনি। ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি, পাওয়ার শিফট করেছি। যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা, নিষ্পেষণ করা হতো, সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসেছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? দিনভর 6টি সেশনে গবেষণা প্রতিষ্ঠানটির 30 বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা। ভিডিও বার্তায় সিপিডির কাজের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিডি সবসময় সচেষ্ট থেকেছে। সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে। আমি আশা করি সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা আগরতলা রুটে চলাচলকারী শ্যামলী পরিবহনের বাসে সাম্প্রদায়িক হামলার অপপ্রচার ভারতের মিডিয়া জুড়ে। এ নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। পুলিশ বলছে, পথে অন্য একটি গাড়ির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনায় পড়ে শ্যামলী পরিবহন, অথচ তাকে হিন্দুদের উপর হামলা বলে অপপ্রচার চালাচ্ছে গদি মিডিয়া। শনিবার দিনভর এই শিরোনামে সংবাদ প্রচার হয় ত্রিপুরা আর পশ্চিমবঙ্গের মিডিয়ায়। তোলপাড়ে পিছিয়ে ছিল না অনলাইন আর পত্রিকাগুলো। সবখানেই বলা হয় হিন্দুদের বহনকারী শ্যামলী পরিবহনের বাস হামলার শিকার বাংলাদেশে। এমনকি খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছুড়ে দেন একপেশে মন্তব্য। বাংলাদেশে যা হচ্ছে কোনো অবস্থায় এগুলো মানা যায়।
এখনো সময় আছে, শুধরে গেলে ভালো। আদারওয়াইজ তো আমি শুনেছি, আজকে আমি হলে ঢোকার আগেই এই খবরটা আমার কাছে এসছে। আসলে কি হয়েছিল ঘটনাস্থলে জানাতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সংবাদ সম্মেলনে হাজির করে বাসের ড্রাইভারকে। জিজ্ঞাসাবাদ করা হয় সব যাত্রীকে। ঘটনার সময়ের বর্ণনা উঠে আসে ড্রাইভারের কথায়। মানে এটা মারাত্মক সিরিয়াস কিছু, ট্রাক বেরিয়ে যায়, বেরিয়ে গেলে আমি ওকে ওইভাবে সাইড দিয়ে একটু বামে, সিঙ্গেল বামে আইল্যান্ড আছে, একটু বামে গাড়ি আমার পিছনটা ফাঁক হয়ে যায়, আইল্যান্ড আর আমার গাড়ি, আর ওখানে আপনার ওই ব্রেকে কভার করতে পারে না, একটা 3 চাকার ইজি বাইক ঢুকে যায় ভিতরে। বিষয় হয়েছে ওখানে প্যাসেঞ্জার একজন আছে ভিডিও করছিল, মাঝে মাঝে আমার গাড়িতে আসে, তো এই ভিডিও করেছে ঠিক আছে, কিন্তু যে ভিডিওতে যে কথা বলেছে, ওই কথা বলেছে উনি তো আর বাস্তবটা দেখে নাই। আমি তো এরকম একটা ঘটনার পর মাধবদের থেকে ঢাকা পর্যন্ত হাসতে হাসতে গেছি, পুরা উল্টা, প্যাসেঞ্জারের সাথে কোনো কথাই নাই। এখানে হিন্দু মুসলমান ইন্ডিয়া ভারত এর তো প্রশ্নই আসে না। পথের দুর্ঘটনাকে সাম্প্রদায়িক হামলার রং চড়ানোর এই ঘটনায় নিন্দা জানিয়ে পুলিশ বলছে, দুর্ঘটনা কবলিত দুটি যানবাহনকে তখনই আইনানুগ ব্যবস্থার আওতায় এনে মীমাংসা করা হয়। কথা কাটাকাটি হচ্ছিল, এর মধ্যে উনি আসলেন, আমার সার্জেন্ট, উনি এসে দুই পক্ষের মধ্যে একটা মীমাংসা হয়ে যায়, যে যার মতো করে চলে যায়। 17 জন ইন্ডিয়ান এবং 9 জন হলেন বাংলাদেশি। তো ঢালাওভাবে যেটা বলা হয়েছে এখানে, যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা। হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের ঘটনা নিয়ে এবার অপপ্রচারের ঘটনাটি সরকারের ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে বলছে জেলা পুলিশ। আমিন বাবু, যমুনা নিউজ। চট্টগ্রাম অর্থ ঋণ আদালতে এস আলম গ্রুপের বিরুদ্ধে 1964 কোটি টাকার ঋণ খেলাপি মামলা দায়ের করেছে জনতা ব্যাংকের জীবন বীমা কর্পোরেট শাখা। আদালত মামলাটি গ্রহণ করে গ্রুপটির মালিকানায় থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংকের প্রায় 7 কোটি 43 লাখ শেয়ার হস্তান্তরের নির্দেশনা দিয়েছেন। রোববার সকালে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমানের আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলায় এস আলম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের 1964 কোটি টাকা ঋণ খেলাপির দায়ে সাইফুল আলম মাসুদ, তার স্ত্রী ফারজানা পারভিন, ভাই আব্দুস সামাদ লাবু সহ 10 জনকে আসামি করা হয়েছে। জনতা ব্যাংকের জীবন বীমা শাখা থেকে এস আলম গ্রুপের মোট ঋণের পরিমাণ 8,216 কোটি টাকা, যা এই শাখার মোট ঋণের 90%। ঋণ প্রদানের সময় যথাযথ নিয়ম পরিপালন করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে দুদককে নির্দেশনা দিয়েছেন আদালত। ঋণ আদায়ে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের নামে থাকা সব সম্পত্তি পর্যায়ক্রমে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা। পলাতক ফ্যাসিস্টরা দেশের শান্তি পরিবেশ নষ্ট করতে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশকে ধ্বংস করেছে, দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। জামায়াত ক্ষমতায় গেলে কাউকে জোর করে বোরকা পরানো কিংবা পর্দা করতে বাধ্য করা হবে না বলেও জানান জামায়াত আমির। আজ ফরিদপুর, নওগাঁ ও খুলনায় 3টি কর্মী সম্মেলনে যোগ দেন তিনি। জামায়াতে ইসলামের নেতৃবৃন্দের বাড়িঘর বুলডোজার দিয়ে খতম করে দেওয়া হয়েছে, এটা অন্য কোনো দলের ক্ষেত্রে ঘটেনি। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জামাতের কর্মী সম্মেলন। লাখো মানুষের জনসমুদ্রে পরিণত হয় কলেজ প্রাঙ্গণ। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, 5 আগস্টের পর দেশে শান্তির পরিবেশ তৈরি হয়েছিল, তবে তা নষ্ট করতে ফ্যাসিস্টরা দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। জামাত আমির বলেন, আওয়ামী লীগের সময় জামাত সবচেয়ে বেশি ফ্যাসিজমের জাতাকলে পিষ্ট হয়েছে। ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া সহ অসহ্য নির্যাতনের পরও কারো উপর জুলুম করেনি। আল্লাহ তাআলা একটা ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছেন। হিংসার রাজনীতির বিস্তৃতি আমরা ঘটাতে চাই। ভয় দেখানো হয়, এরা রাজ্য কায়েম করলে সবাইকে জোর করে কালো বোরকা পরাবে না, জোর করে কাউকে কালো বোরকা পরানো হবে না। খুলনায় খান জাহান আলী থানা জামাত আয়োজিত সম্মেলনে জামাত আমির বলেন, প্রভু নয়, বন্ধু প্রতিবেশী রাষ্ট্র চাই তার দল। হাজার হাজার লাখ লাখ মামলায় কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দী করেছে, ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে, কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল। এরা ছিল বেপরোয়া, এরা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান এবং সমীহ করেছে, এরা মানুষকে মানুষ গণ্য করে নাই।
ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত 15 বছরে একটি দল দেশকে এলোমেলো করে দিয়েছে। এজন্য এখন জাতীয় ইস্যুগুলোতে জনগণের ইস্পাত কঠিন ঐক্য প্রয়োজন বলে জানান তিনি। শামীম রেজা, যমুনা নিউজ, খুলনা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে সাভারের এসসি ল্যান্ড রাসেল নূরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রাতে উপজেলা পরিষদ ভবন ও এসসি ল্যান্ডের কার্যালয়ে তালা ঝুলিয়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা প্রথমে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেন, পরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের সময় ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ দেন রাসেল নূর। নিরপেক্ষ ভূমিকা পালন না করে অবস্থান নেন স্বৈরাচারের পক্ষে। রাজনৈতিক প্রভাবমুক্ত গণমুখী প্রশাসন গঠনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনের সদস্য ছাত্র প্রতিনিধি বলেছেন, সচিবরা রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না, আইন ও বিধি অনুযায়ী কাজ করতে হবে তাদের। অন্যদিকে কমিশন প্রধান বলেছেন, সরকারি কর্মচারীদের কাজে সাধারণ মানুষ অসন্তুষ্ট। আস্থা ফেরাতে কাঠামোগত সংস্কারের সুপারিশ করবে কমিশন। এতে সেবা খাতে দুর্নীতি ও হয়রানি কমাতে জোর দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। গঠনের 2 মাস পেরিয়েছে প্রশাসন সংস্কার কমিশনের। বাকি 1 মাসেই সুপারিশ প্রণয়নের কাজ শেষ করতে চায় কমিশন। এক্ষেত্রে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় প্রশাসনকে আরও গণমুখী, রাজনৈতিক প্রভাবমুক্ত করা সহ কাঠামোগত পরিবর্তনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোনো পলিটিক্যাল কোনো বক্তব্য দিবে না, পলিটিক্যাল কোনো কথা বলবে না, এটাই হচ্ছে সমস্যা। তো সে সবসময় সে মানুষের কাছে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণ যেটা চায় তার যে জব ডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে সেই কাজটাই করবে। প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্যাডার বলা এবং জেলা প্রশাসক শব্দ নিয়ে নেতিবাচক ধারণা আছে সাধারণ মানুষের। বিষয়টি স্বীকার করে জনপ্রশাসন সচিব বলছেন, এক্ষেত্রে শব্দগত সংস্কারের সুপারিশ করা হবে। ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস, এটা একটা আমাদের বড় সংস্কার। আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে। যেমন জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা। এই জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি এবং এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে। কালেক্টর আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটর আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে। অল্টারনেটিভ আমরা সাজেশন দেব, গভর্নমেন্ট যেটা নেয়। কমিশন প্রধান বলছেন, সংস্কার নিয়ে গণশুনানিতে সেবা খাতসহ প্রশাসনের কর্মচারীদের কাজে সন্তুষ্ট না সাধারণ মানুষ। আমলারাই আমলাদের ক্ষতি করছে বলে তিনি মন্তব্য করেছেন। আমরা বলি কাক কাকের মাংস খায় না, আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে। একজন যদি আমলা সত্যিকারভাবে কাজ করতে চায় তাইলে তাকে রিস্ক নিয়ে বেশ কিছু কাজ করতে হয়, সাহসের সঙ্গে করতে হয়। সেইটা যাদের সাহস নাই সে তাড়াতাড়ি নতজানু হয়ে যায়। তা আমি কোনোদিন নতজানু হয়ে চাকরি করি না, কেউ আমাকে রগড়া দিতে পারেনি। মুহিত চৌধুরী বলেন, নির্ধারিত সময়ে সুপারিশ জমা দেবে কমিশন, কতটুকু গ্রহণ করবে তা সরকারের সিদ্ধান্ত। জাল ফেললে অনেক মাছই জালের মধ্যে আটকে পড়ে যাবে, কিছু বের হয়ে যেতে পারে, এটা আনঅ্যাভয়েডেবল। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের ক্রান্তিকালে দিনরাত পরিশ্রম করছে বাংলাদেশ সেনাবাহিনী। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি বলেন, সেনা সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে দেশ ও জাতির স্বার্থে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও সেনাবাহিনীর শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান ঢাকার সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই আয়োজনে অংশ নেন খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাদের নিকট আত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিবর্গ। শুরুতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অতিথিদের সাথে কুশলাদি বিনিময় করেন।
পরে আনুষ্ঠানিক বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশ জাতির কল্যাণে নিরলস কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি দেশের চলমান পরিস্থিতি সামলাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাহিনীর সদস্যরা। দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি। ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি, বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি। ডিজাস্টার রিলিফ কাজেও আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি। এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা। সেনাপ্রধান বলেন, দেশের যে কোনো ক্রান্তিকালে দেশ সেবা থেকে পিছপা হবেন না বাহিনীর সদস্যরা। দেশের এই ক্রান্তিকালকে সামাল দিতে দিন রাত পরিশ্রম করছে সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক ও 18 জন বিশিষ্ট সেবা পদক সহ মোট 28 জনকে পদক দেয়া হয়। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। শিয়া সুন্নিদের দাঙ্গায় রক্তাক্ত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের শহর কুররাম। এক সপ্তাহ ধরে চলমান দাঙ্গায় প্রাণহানি ছাড়িয়েছে 130। দুপক্ষের পাল্টাপাল্টি হামলায় কুরুক্ষেত্রে পরিণত হয়েছে আফগান সীমান্তবর্তী এলাকাটি। দীর্ঘদিন ধরেই কুররামে চলমান শিয়া সুন্নি দাঙ্গা। গেল সপ্তাহে অস্ত্রবিরতিতে সম্মত হয় বিবদমান দুই পক্ষ। তবে উন্নতি হয়নি বাস্তব চিত্রের, বরং আরও মারাত্মক আকার ধারণ করেছে সংঘাত। রোববার ওই এলাকার শুধু এক হাসপাতালে এসেছে অর্ধশত মরদেহ। গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছে শতাধিক। সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সেনাবাহিনীকে হটিয়ে সিরিয়ার আলেপ্পো শহরে নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম HTS। 4 দিনের সংঘাতে প্রাণহানি 300 ছাড়িয়েছে। আলেপ্পো জয়ের পর দক্ষিণের দিকে অগ্রসর হয়েছে বিদ্রোহীরা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর থেকে সরে যাওয়ার কথা স্বীকার করেছে সিরীয় নেতারা। আলেপ্পো দখলকে দেখা হচ্ছে গত কয়েক বছরে বিদ্রোহীদের সবচেয়ে বড় সাফল্য হিসেবে। এক বিবৃতিতে সব সন্ত্রাসী গোষ্ঠী ও তাদের সমর্থকদের মোকাবেলা করে সিরিয়ার স্থিতিশীলতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দেশটিতে 2011 সাল থেকে চলমান গৃহযুদ্ধে মৃত্যু হয়েছে 5 লাখ মানুষের। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের খবর। গ্রুপ বির ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। নেপালের দেয়া 142 রানের টার্গেট 128 বল হাতে রেখেই টপকে যায় টাইগার চুবারা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নেপাল। দলীয় 42 রানে ফিরে যান দলের 3 ব্যাটার। সমান 4 রানে মায়ান ও নারেন আর 0 রানে ক্যাচ আউটের শিকার হন অর্জুন। দলের হয়ে সর্বোচ্চ 43 রান করে ইকবাল হোসেনের বলে ফেরেন আকাশ ত্রিপাঠী। 93 রানে 7 উইকেট হারানো নেপালের ইনিংস বড় করেন অভিষেক তিওয়ারি। তার 29 রানের ইনিংসে 141 রানের পুঁজি পায় দলটি। জবাবে শুরুতেই কালাম সিদ্দিকীর উইকেট হারালেও জাওয়াদ আবরারকে নিয়ে 90 রানের জুটি করেন আগের ম্যাচে সেঞ্চুরিয়ান আজিজুল হাকিম। জাওয়াদ 59 রানে আউট হলেও 52 রানের ইনিংসে দলের জয় নিশ্চিত করে ফেরেন হাকিম। যুবরাজ খাত্রি নেন 4 উইকেট। উইন্ডিজ বাংলাদেশ টেস্ট সিরিজের খবর। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসের শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 6 উইকেটে 116 রান। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।